সৃজনশীল পদ্ধতিতে পাশের হার বাড়লেও প্রশ্নবিদ্ধ শিক্ষার মান। প্রশ্ন নয়, শিক্ষককে সৃজনশীল করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর পূর্বাঞ্চলে আগামী বছর শুরু হচ্ছে বাণিজ্য মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণের কাজ। অর্থের অপচয় কমলেও যোগাযোগের সুব্যবস্থা না হলে মিলবে না সুফল, বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকাশ্যেই চলছে অবৈধ অর্থ আদায়। ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। থাকছে 3 দিনের বিচ কার্নিভাল। বাড়ছে পর্যটকদের আনাগোনা। এবং রাজশাহীতে তৈরি হচ্ছে উন্নত মানের খেজুরের মশলা গুড়। বাড়ছে চাহিদা। সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। সৃজনশীল পদ্ধতিতে সমাপনী পরীক্ষায় পাশের হার আর জিপিএ 5 পাওয়ার পরিমাণ বাড়লেও প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষার মান। শিক্ষার্থীদের চিন্তা শক্তিকে বিকশিত করার যে উদ্দেশ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছিল তা যে কাজে আসেনি তার প্রমাণ মেলে উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় মেধাবীদের অকৃতকার্য হওয়ার খবরে। সৃজনশীল পদ্ধতি নয়, এর প্রয়োগে সমস্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু নম্বরের সূচকে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানসিকতা থেকে বের হয়ে আসতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা। সাম্প্রতিক বছরগুলোতে সমাপনী পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে নম্বর বাড়ানোয় পাশের হারের পাশাপাশি বেড়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু উদ্বেগের বিষয় হলো পাশের হার আর জিপিএ বাড়লেও মান না বাড়ায় প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ ফলধারী এই শিক্ষার্থীদের মেধা হোঁচট খাচ্ছে উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় 5 নম্বর তুলতে গিয়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অকৃতকার্যতার এই উদাহরণ শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত উল্লেখ করে প্রশ্ন নয়, শিক্ষা পদ্ধতি সৃজনশীল করার প্রতি জোর দিলেন শিক্ষাবিদরা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তো এমন ভাবে প্রশ্ন করা হয় না যাতে ছাত্ররা না পারে। আমরা বরাবর যেভাবে করে থাকি একইভাবে সেটা করা হয়। ভর্তি পরীক্ষা যে আমাদের পরীক্ষার্থীরা খারাপ করছে এটা একটা অশনি সংকেত। ছাত্ররা যথাযথভাবে জ্ঞানার্জন করতে পারছে না, তাদের মেধার বিকাশ হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার্থী নয়, শিক্ষার্থীর সত্তাকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির প্রায়োগিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সংখ্যাগত দিক থেকে অনেক দূরে গিয়েছি আমরা, কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সৃজনশীল পদ্ধতিটাকে আমরা যথাসময়ে যথাস্থানে আমাদের শিক্ষার্থীদেরকে এটা তাদের মেধা বিকাশের, মননের বিকাশের জন্য সুযোগ করে দিতে পারছে কিনা, সেখানে সবচেয়ে বড় নিয়ামক বা চালিকা শক্তি হচ্ছেন শিক্ষক। সৃজনশীল পদ্ধতিকে কার্যকর করতে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও মননকে শানিত করার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের জিপিএ 5 প্রাপ্তির অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসারও পরামর্শ দেন তিনি। মানসম্মত শিক্ষাই এখন হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ক্লাসরুমে পর্যাপ্ত শিক্ষা না পাওয়া, অতিরিক্ত পরীক্ষা আর গোল্ডেন এ প্লাসের অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা জিম্মি হয়ে যাচ্ছেন কোচিংবাজ শিক্ষকদের কাছে। শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নিতে না পারা সহ বইয়ের বাড়তি চাপের অজুহাত শিক্ষকদের। এদিকে এখন পর্যন্ত নতুন আইন ও নীতিমালা তৈরিতে ব্যস্ত শিক্ষা মন্ত্রণালয়। কোচিং বাণিজ্য নিয়ে শাতিলা শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। স্কুলে হচ্ছে সমস্যা হচ্ছে যে স্টুডেন্ট বেশি থাকে কিন্তু হচ্ছে সময়টা কম থাকে, এই জন্য পড়া বোঝা যায় না ভালো মতো। অন্য ব্যাচে বা কোচিং এ যেখানে ওইখানে দেখা যায় যে সময় অনেক দেওয়া যায়, আবার স্টুডেন্টও কম থাকে। কোচিং হচ্ছে যতক্ষণ পড়ে ততক্ষণই লেখায়, যা পড়ে তারাই লেখায়। মিস বলে তোমরা কোচিং থেকে লিখবা না, বইয়ের থেকে লিখবা, কিন্তু বইয়ে অল্প পড়া থাকে, সেগুলো লিখলে নাম্বার দেয় না। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। আমাদের এতগুলো করতে মাত্র 45 মিনিট দেয়, তো তাই পড়াশোনার চাপটা একটু বেশি হয়ে যায়। চাপ তো প্রচুর থাকে, বাবা-মার থেকে চাপ আসে, শিক্ষকদের থেকে চাপ আছে। কলেজে জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না। বাংলা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক তথ্য মতে দেশের প্রতিটি পরিবার গড়ে শিক্ষা খরচে প্রায় 30% ব্যয় করে প্রাইভেট টিউশনি এবং কোচিং এর পিছনে। এত টাকা খরচ করার পরেও সন্তান কতটা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে তা নিয়ে সন্দিহান অভিভাবকেরা। পরীক্ষার সাজেশন অনুযায়ী পড়াতে গিয়ে মূল বিষয়টা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে বেসিক যেটা সেটাই হয়তো আমাদের ভালো করে উঠছে না। এত কিন্তু ডিফিকাল্ট না, কিন্তু আমরা নিজেরাই ডিফিকাল্টের মধ্যে চলে আসছি, আমরাই আমাদের জন্য দায়ী। বহন করতে পারবে 1 কেজির মাল, তাকে যদি 5 কেজি দেওয়া হয় তাহলে হবে কি করে? যার জন্য বাধ্য হয়ে মা বাপরা কোচিং এ দিচ্ছে। বাচ্চা স্কুলে দেওয়া, স্কুলে নেওয়া এবং বাচ্চাকে বাসায় দেখানোর যে সময়টা, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। আমরা মারা একটা প্রতিযোগিতায় নামছি, দেখা যায় আমি সবাই চাচ্ছি যে আমার বাচ্চা ভালো করুক, প্লেস করুক। বইয়ের বাড়তি চাপে শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে অজুহাত শিক্ষকদের। কারিকুলামে যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়ই 100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। শিক্ষাবিদরা জানালেন, পাঠ্যক্রম আর বইয়ে পরিবর্তন আসলেও স্কুলের পড়ানোর ধরনে কোনো পরিবর্তন আসেনি। ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে, অনুশীলন করতে হবে, সে যে শিক্ষকরা যাতে ওই ক্লাসরুমকেই গুরুত্ব দেন। পরীক্ষা কমিয়ে এনে নতুন আইন ও নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। খুবই অনৈতিক এবং তাদের পেশার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না। বন্ধ যদি বলেন এই অর্থে বাণিজ্য বন্ধ করতে চাই, এইটা দেখার জন্য যে আমরা সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি যে আমাদের সংস্কার করতেই হবে, শর্ট করে নিয়ে আসতে হবে। জানালেন পরিবর্তন আসবে আমূল শিক্ষা ব্যবস্থায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবারও শেরেবাংলা নগরে বসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম আসর। তবে বাণিজ্য সচিব জানান, আগামী বছর রাজধানীর পূর্বাঞ্চলে মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে চীনের সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মতে স্থায়ী ভেন্যু হলে প্রতি বছর মেলায় স্টল ও অবকাঠামো নির্মাণ বাবদ বিপুল পরিমাণ অর্থের অপচয় কমবে। তবে যোগাযোগের সুব্যবস্থা ছাড়া এবং এর সুফল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাণিজ্যের প্রসারে রফতানি মেলার নাম পরিবর্তন করে 1995 সালে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে যাত্রা শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। 21 বছর ধরে শেরেবাংলা নগরের সচিবালয়ের জন্য সংরক্ষিত জায়গায় হচ্ছে দেশের সর্ববৃহৎ এ বাণিজ্য মেলা। কিন্তু ভেন্যুটি স্থায়ী না হওয়ায় প্রতি বছরই মেলার অবকাঠামো নির্মাণে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। অন্যদিকে সময় মতো স্টলের কাজ শেষ না হলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় চীনের অর্থায়নে 800 কোটি টাকা ব্যয়ে পূর্বাঞ্চলে স্থায়ী কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হচ্ছে। অক্টোবর থেকে পুরো কাজটা শুরু হবে। 3 বছরের মাথায় একটা অত্যাধুনিক স্থায়ী প্যাভিলিয়ন তৈরি হবে। সেখানে 900-র মতো স্টল আয়োজন করা যাবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত স্থায়ী ভেন্যু নির্মাণের দাবি জানিয়েছেন। তবে যোগাযোগের সুব্যবস্থা না থাকলে পূর্বাঞ্চলে মেলায় জনসমাগম হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্মানেন্টলি কোনো ভেন্যু হয়, সেই ক্ষেত্রে অনেকটা চিপ রেটে আমরা কাজ করতে পারবো। অনেক স্পেস আছে, অনেক বড় করে করা যাবে, কিন্তু কমিউনিকেশন তো ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মানুষ পূর্বাঞ্চলে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করতে ইচ্ছুক হবে কিনা, এটা হচ্ছে গিয়ে কথা। ওইখানে যাওয়ার জন্য যে হ্যাসেলগুলো নিতে হবে আমাদের কনজিউমারদের, ক্রেতাদের, সেই হ্যাসেলটা নিতে চাবে না। এদিকে মাত্র একদিন বাকি থাকলেও 22তম বাণিজ্য মেলার এখনো সব স্টল বরাদ্দ ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়নি। তবে ইপিবির আশা নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে। ওখানে বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে নির্মাণ কাজ করলে যা হয়, কিন্তু আমরা আশা করি 1 তারিখের পূর্বেই প্রস্তুতি যেটা দরকার আমরা সেটা সম্পন্ন করতে পারবো। স্টল যে বরাদ্দের বিষয়টি কিছু বাকি আছে, আমাদের টার্গেট হলো কোনোটা যাতে ফাঁকা না থাকে। শুধু মেলার মূল অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা তৈরিতে এবছর ইপিবির ব্যয় হয়েছে 18 কোটি টাকা। আর এক একটি স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে অংশগ্রহণকারীদের ব্যয় হচ্ছে কয়েক লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ফুল হয়তো সবাই ভালোবাসেন, আর দেখা যায় যে শীতকালের সময় একটু অন্যান্য সময়ের তুলনায় ফুলের চাহিদাও যেমন বাড়ে এবং বিভিন্ন উপলক্ষে ফুলের কেনা বেচাও কিন্তু বাড়ে। আর রাজধানীর আগারগাঁয়ে এমন একটি ফুলের বাজার নিয়ে এবারের আমাদের সাথে থাকছেন যে তানিন মেহেদি, আর আগারগাঁয়ের সেই ফুলের বাজারের খবরাখবর জানাচ্ছেন তানিন।
রূপল, আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং শুক্রবার বিশেষ করে রাজধানীর আগারগাঁয়ের যে ফুলের যে মার্কেটটি রয়েছে এই মার্কেটটি মূলত পাইকারি ফুলের বাজার এবং আমরা এখানে যেমনটি দেখেছি এখানে এসেছি সকালের আগে থেকে মধ্যরাত থেকে রাত 3টা থেকে কিন্তু এখানে ফুলের বেচাকেনা কিন্তু শুরু হয়ে যায় এবং আমরা এখানকার বিক্রেতাদের সঙ্গে যেটি কথা বলেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ফুলগুলো নিয়ে আসা হয় চাষিদের কাছ থেকে কিন্তু তারা সরাসরি এখানে ফুলগুলো নিয়ে আসেন এবং বিশেষ করে যশোরের গদখালি অঞ্চল এবং ঢাকার পার্শ্ববর্তী যে সাভারের যে সাদুল্লাপুর রয়েছে সাভারের সাদুল্লাপুর থেকে এখানে কিন্তু একটি বড় অংশের যে গোলাপের সরবরাহ সেটি কিন্তু সাদুল্লাপুর থেকে আসে। এছাড়া আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলেছেন যে গাজীপুর থেকেও কিন্তু তারা এখানে বেশ ফুল তারা নিয়ে এসে থাকেন। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব এখানে একজন বিক্রেতার সঙ্গে। আপনাদের তো বেচাকেনা তো মধ্যরাত থেকে শুরু হয়ে যায়, তো এখন বেলা প্রায় 11টা বেজে গেছে, কি অবস্থা আপনাদের বেচাকেনা কেমন হচ্ছে, কেমন বেচাকেনা হয়? বেচাকেনা তো খারাপ, আগে তো সকালবেলা বিক্রি 3টার ভিতরে 4টার ভিতরে বিক্রি শেষ। বেচাকেনা খারাপ হওয়ার কারণটা কি একটু বলবেন আমাদের? কারণ বাংলাদেশে প্লাস্টিক ফুল বেরোয় আমাকে ফুলের দাম কমে গেছে। আমরা কথা বলছিলাম এখানকার একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে এখনকার যে সময়টি রয়েছে এই সময়টি কিন্তু ফুলের সিজন এবং ফুলের সিজনের কারণে ফুলের চাহিদাটা বেশি থাকে, বিশেষ করে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কিন্তু তাদের যে পর্যাপ্ত যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ অনুযায়ী তাদের ফুলের যে বেচাকেনা সেই বেচাকেনা কম, এমনটি বিক্রেতা যারা রয়েছেন ব্যবসায়ী যারা বলছেন তারা দাবি করছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করছি আর একজন ব্যবসায়ীর সঙ্গে। ভাই কি অবস্থা এখানে বেচাকেনা কেমন হচ্ছে? আপনাদের তো দেখছি ফুল এখনো যথেষ্ট ফুল আপনাদের দোকানে রয়ে গেছে। ভাই মার্কেটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। 31st তো এমনি মনে করেন হবে না, সন্ধ্যা 6টার সময় সব বন্ধ হয়ে যাবে, তারপরে আর্টিফিশিয়াল ফুল এসে ফুল একদম বিক্রিই নাই, আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আপনাদের দোকানে কি কি ধরনের ফুল আছে একটু ফুলের বর্ণনাগুলো একটু? জারবেরা আছে, গ্যালোডিলাক্স আছে, ইন্ডিয়ান অর্কিড আছে, ভুট্টা আছে, গোলাপ আছে, গাঁদা ফুল আছে, ক্যালেন্ডোলা আছে, আপনি টিউলিপ ছাড়া এভরিথিং সব ফুলই পাবেন। ধন্যবাদ। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি বুঝতে পারলাম যেটি হচ্ছে বাজারে পর্যাপ্ত ফুলের সরবরাহ থাকলেও তাদের যে কাঙ্ক্ষিত যে ফুলের বেচাকেনা সেই কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে এবং আমরা এর আগেও আমরা কথা বলেছিলাম এখানকার অন্যান্য যে বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে বেচাকেনা না হয় অনেক ফুল তাদেরকে ফেলে দিতে হচ্ছে এমনটি তারা দাবি করছেন এবং যদিও আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনো যথেষ্ট ফুল রয়ে গিয়েছে, প্রত্যেকটি দোকানে রয়ে গিয়েছে, তবে আমরা আশা করছি যে তাদের বেচাকেনা ভালো হোক এবং যারা ক্রেতা রয়েছেন ক্রেতা সমাগম ভালো হোক, এটি বিক্রেতারা অপেক্ষায় রয়েছেন, তারা বেচাকেনার আরো অপেক্ষা করছেন। তো রূপল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা আগারগাঁওয়ের ফুল মার্কেটের সবশেষ খবর। রূপল। দর্শক, আগারগাঁও থেকে ফুল বেচাকেনার খবর জানাচ্ছিলেন তানিন মেহেদী। যদিও এখন পর্যন্ত তারা বলছেন যে ফুল বেচাকেনা খুব একটা জমে ওঠেনি, তবে আগামী 2-1 দিনের মধ্যে নতুন বছর উদযাপন এবং তারপরে আরো অনেকগুলো ফুল বেচাকেনার উপলক্ষ রয়েছে, সেই দিনগুলোতে হয়তো ফুলের বেচাকেনা আরো বাড়বে সেই প্রত্যাশাই করছিলেন। তো পরের সংবাদে যাচ্ছি। শীতের আমেজ বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সব ধরনের মৌসুমী শাকসবজির দাম। তবে চাষের মাছের দাম কম থাকলেও বেশি দামে বিক্রি হচ্ছে নদী নালা আর খাল বিলের মাছ। শীতের কারণে আমদানি কম হয় ঊর্ধ্বমুখী রয়েছে খাসি আর গরুর মাংসের দাম। রাজধানীর চাংখারপুল কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। হালকা কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে রাজধানীর কাঁচা বাজারগুলোতে টাটকা সবুজ সবজি কিনতে ভিড় করছেন ক্রেতারা। সব ধরনের সবজির দাম সাধ্যের মধ্যে থাকায় চাহিদা মতো কিনতে পারছেন তারা। উৎপাদন অনুযায়ী বাজারের মূল্য ঠিক আছে, মানে জনগণের ক্রয় সীমার মধ্যে আছে। শীত বাড়লে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন সব শাকসবজির দাম কমতে পারে বলে মত বিক্রেতাদের। শীতের সবজি প্রতিটা আইটেমের দাম কমে গেছে, ফুলকপি, লাউ, আপনার সিম সব নিয়ন্ত্রণে আছে এখন। তবে মিশ্র প্রতিক্রিয়া ছিল মাছের বাজারে। চাষের মাছের দাম কম থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে নদী, নালা আর খাল বিলের মাছ। 200 থেকে 800 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে দেশীয় সব মাছ। চাষের মাছটা সবসময় পাওয়া যায়, তার জন্য ওটার দাম কম, নদীর মাছটার দাম বেশি। আর শীতের জন্য অনেকে মাছ ধরতে পারে না, মাছ সংখ্যাটা আমদানি ঠিকই কিন্তু আসতে পারে না, অনেকে মাছ ধরতে পারে না ঠান্ডার জন্য। দেশি পুঁটি হয়েছে 300 টাকা কেজি, আপনার দেশি চিংড়ি 700 টাকা কেজি, ট্যাংরা মাছ হয়েছে 500 টাকা কেজি, পাবদা হয়েছে আপনার 700 টাকা কেজি। মাছের বাজার গত সপ্তাহ চেয়ে এ সপ্তাহে একটু বেশি। গত সপ্তাহে আমি যে আড় মাছ 500 টাকা করে কেজি দেখছি,
এটা আজকে আমার কাছে 700 টাকা করে কেজি চাচ্ছে। আমদানি কম থাকায় সপ্তাহের ব্যবধানে খাসির মাংস কেজি প্রতি 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 750, আর 30 টাকা বৃদ্ধি পেয়ে গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 450 টাকায়। শীতের জন্য গরু আমদানি কম, আর গরু 450। 31কে সামনে রেখে বাজারে বেড়েছে দেশি ও ব্রয়লার মুরগির দাম। প্রতিটি দেশি মুরগি 50 টাকা বেড়ে মাঝারি মানের মুরগি 200, আর বড় মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। সেই সাথে ব্রয়লার মুরগির দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে চলছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কাউন্সিল। সেখানে বক্তব্য রাখছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে সমাবেশ মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেছিলাম। আমাদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে তিনি মজুরি নির্ধারণ করে দিলেন 5,300 টাকা। আপনাদের মনে আছে 1984 সালে এই গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি নির্ধারিত ছিল 570 টাকা। তার 10 বছর পরে এটা নির্ধারণ করা হল 930 টাকা। তার 12 বছর পরে 2006 সালে এই মজুরি নির্ধারণ করা হল 1632 টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন 2009 সালে এসে তিনি 10 সালে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করলেন এই গার্মেন্টস শ্রমিকদের। আপনাদের নিশ্চয়ই জানা আছে সেই 1632 টাকার থেকে শুরু করে তিনি 3000 টাকা সেদিন মজুরি নির্ধারণ করেছিলেন। এবং এই শ্রমিকদের পক্ষে মালিকদের সাথে শুধু আমরাই বার্গেনিং করি নাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেদিন ওই মালিকদের সঙ্গে বার্গেনিং করে আপনাদের মজুরি বৃদ্ধি করেছিলেন 3000 টাকা। তার 3 বছর যেতে না যেতে আবার আমরা যখন সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা দাবি তুললাম, মাননীয় প্রধানমন্ত্রী তখন 5,300 টাকা নির্ধারণ করলেন। তাহলে হিসাব করে দেখেন 10 বছর পরে 1984 থেকে 1994, 10 বছর পরে বৃদ্ধি পেয়েছিল 570 থেকে 930। তার 12 বছর পরে বৃদ্ধি পেয়েছিল 930 থেকে 1662 এবং তারপরে মাত্র শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে 2006 যে বৃদ্ধি, সেইটাকে 2 দফা বৃদ্ধি করে মাত্র 6 থেকে 13 সাল অর্থাৎ কিনা 7 বছরে বৃদ্ধি করলেন 1632 থেকে 5,300 টাকা তিনি বৃদ্ধি করে দিলেন। জাতীয় প্রেস ক্লাবে চলছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কাউন্সিল, আর সেখানে বক্তব্য রাখছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আমরা সরাসরি ছিলাম সেখানে। জলবায়ু পরিবর্তন, ব্যাকটেরিয়া সংক্রমণ এবং নিম্নমানের ওষুধ ও রাসায়নিকের ব্যবহার সহ নানা কারণে থমকে আছে গলদা চিংড়ি চাষের সম্ভাবনা। বৃহস্পতিবার রাজধানীর মৎস্য ভবনে গলদা চিংড়ি চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও দিন দিন কমছে গলদা চিংড়ির উৎপাদন, বন্ধ হয়ে গেছে অনেক হ্যাচারি। 2008 সালে দেশের সরকারি বেসরকারি মিলিয়ে গলদা চিংড়ির হ্যাচারি ছিল 81টিতে। 2015 সালে উৎপাদনে আছে এমন হ্যাচারির সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 33টি। গলদা চিংড়ি চাষের পরিধি না বাড়ায় তার পেছনে সংশ্লিষ্টদের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে মৎস্য অধিদপ্তর। অধিকাংশ হ্যাচারিতে বায়োসিকিউরিটি মেনটেন করা হয় না এবং ব্যাকটেরিয়ার প্রচুর লোড পাওয়া গেছে, যার জন্য আপনার এই মরকগুলা দেখা দিতে পারে বলে আমাদের বিজ্ঞানীগণ মনে করেছেন। হ্যাচারি গুলার পাশাপাশি যে কালচারের যে আমাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে এমনভাবে বিভিন্ন মেডিসিনাল প্রোডাক্ট, অ্যাকোয়া মেডিসিনাল প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, এমনভাবে অ্যাবিউজ করা হচ্ছে যে 26টার মতো আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা অজুহাতে প্রকাশ্যেই চলছে দলিল লেখক ও সাব রেজিস্ট্রারদের অর্থ আদায়ের মহোৎসব। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
টাঙ্গাইল প্রতিনিধি কাদের তালুকদারের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, গোপালপুর ও ভুয়াপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে প্রতিনিয়ত চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। দলিল গ্রহীতাদের অভিযোগ, বিভিন্ন কৌশল অবলম্বন করে ইচ্ছামতো টাকা হাতিয়ে নিচ্ছেন দলিল লেখকরা। আবার কখনো কখনো ভূমি কর্মকর্তাদের নাম ও সিল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া কাগজ তৈরি করে সাব রেজিস্ট্রারের সহযোগিতায় জমি শ্রেণী পরিবর্তন করে দলিল করে দিচ্ছেন তারা। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। তারা অনেক কস দেখায় যে অমুকখানে তমুকখানে টাকা দিতে হবে, আবার খারিজের নাম করে টাকা নেয়। বলে যে 11% ব্যাংক জমা আর 1% করে নেয়। আর যদি দলিলে আগে ভুল থাকে তো মোটা অঙ্কে টাকা নেয় ওটা। এইভাবে আমরা নিরুপায় দিয়েছি, কি করুন। তবে দলিল লেখকদের দাবি, সরকার নির্ধারিত নির্দিষ্ট কোনো ফি না থাকায় এবং তাদের বেতন ভাতা না দেয়ায় বাড়তি টাকা আদায় করছেন তারা। 500, 1000 বা 1500, বড় দলিল হলে 2000, 3000 এই পরিমাণ আমরা নিয়ে থাকি। অফিসের কাউকে দিতে হয় না, মানে অফিসে একটু সম্মানজনক হিসাবে একটু তাদের পারিশ্রমিক যদিও দেওয়ার নিয়ম নাই, আমরা সাধারণভাবে কিছু 100-200 টাকা করে এই হিসাবে আর কি আমরা অফিসে দিয়ে থাকি। এদিকে অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ না থাকলেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন জেলা রেজিস্ট্রার। আর জেলা প্রশাসক বলছেন, অসৎ উপায় অবলম্বন করে কেউ জমি শ্রেণী পরিবর্তন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সদর সাব রেজিস্ট্রার কোয়ারি করে আমি প্রয়োজনীয় তাৎক্ষণিকভাবে আমি চেষ্টা করবো যে এটাকে যাতে করা যায়, নির্মিত করা যায়। শ্রেণী পরিবর্তন একমাত্র কালেক্টর, জেলা প্রশাসক এবং মন্ত্রণালয় এভাবে এর মাধ্যমে হয়ে থাকে। ওই রেজিস্ট্রি অফিসে কেউ শ্রেণী পরিবর্তন করতে পারবে না, এবং যদি কোনো কিছু এরকম আমাদের নজরে আসে অবশ্যই তাকে আইনের আওতায় আনবে। জেলায় 12টি উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস রয়েছে 12টি। সময় সংবাদ, টাঙ্গাইল। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান না থাকলেও 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন নগরী কক্সবাজার। থাকছে টানা 3 দিনের বিচ কার্নিভাল। আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক পর্যটক। টুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের জন্য পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 31st নাইট মানেই আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবারও নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও পর্যটকদের কক্সবাজারে ভ্রমণে আগ্রহের কোনো কমতি নেই। আসতে শুরু করেছে পর্যটকরা, আর শতভাগ অগ্রিম বুকিং হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর রুম। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে অভিজাত হোটেলগুলো আয়োজন করবে বিশেষ অনুষ্ঠান। প্যাকেজগুলি বা আমাদের যেই আমরা ডিজের যে ইয়াগুলো রেখেছি, তারা আমি মনে করি পর্যটক যারা আসবেন তারা এই 31st নাইটটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু তারা উদযাপন করতে পারবেন। অন্যান্য বছর থেকে এবার আরো স্বতঃস্ফূর্তভাবে আরো গর্জিয়াস ভাবে পালন করব। অত্যন্ত জাঁকজমক পূর্ণ এবং আড়ম্বর ভাবে এইবারে 31 ডিসেম্বর এখানে যারা আসবেন তারা উদযাপন করতে পারবেন। পর্যটকদের আনন্দ দিতে 3 দিনব্যাপী বিচ কার্নিভালে নানা ধরনের আয়োজন থাকছে বলে জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 6টার ভিতর আমরা সবকিছুই শেষ করব, এবং এখানে সব প্রমিনেন্ট আর্টিস্টরা এখানে পারফর্ম করবে, এবং ট্যুরিজম বিষয়ের বিভিন্ন অ্যাট্রাকশনসগুলো আমরা তুলে ধরবো এখানে। আশা করি এখানে কক্সবাজারে যারা বেড়াতে আসবেন এবং কক্সবাজারবাসী যারা আছেন সবাই এটি উপভোগ করবেন প্রাণ ভরে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। 30 থেকে 1 তারিখ পর্যন্ত যে কার্নিভাল রয়েছে সেজন্য আমাদের নিরাপত্তার চাদর এই বিচে অব্যাহত থাকবে, এবং এই আগামী মাস পর্যন্ত এই পর্যটন মৌসুমে যারা পর্যটক আসবেন আশা করি তারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবেন। এবার বছরের শেষ দিনটিতে পর্যটকদের আগমন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। দেশের চরাঞ্চলের উন্নয়নে টেকসই কাঠামো নির্মাণ জরুরি বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর AKS মুর্শিদ। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশের চরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত সেমিনারে জানানো হয়, বর্তমানে দেশের প্রায় 1 কোটি মানুষ চরাঞ্চলে বসবাস করেন। বেঁচে থাকা থেকে প্রতিনিয়ত এসব মানুষকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়। সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, চরবাসীদের সমস্যা সমাধানে কেন্দ্রীয়ভাবে সমন্বয় পরিকল্পনা করা দরকার। কানেক্টিভিটি যদি আমি আরো ইমপ্রুভ করতে না পারি,
তাহলে আমি যে আমার উন্নয়নের যে জোয়ার, এই জোয়ারের সঙ্গে এই প্রান্তিক মানুষগুলোকে আমি যোগাযোগ করতে পারবো না। চরের মানুষের কাছে আইটি পৌঁছানোটা খুব ডিফিকাল্ট, এটার জন্য তো রাস্তাঘাটও লাগে না, সোলার পাওয়া যায়। প্রথাগত চিন্তা দিয়ে হয়তো সবটা হবে না, আমাদের একটু বেরিয়ে আসতে হবে। অর্থনৈতিক উন্নতির সঙ্গে যদি সিঙ্গল কোনো ফ্যাক্টর হাইলি কোরিলেটেড হয়, সেটা হলো শিক্ষা। বছর 2-3 মধ্যে চর এলাকায় মোটামুটি প্রত্যেককে আমরা শিক্ষিত করে তুলব। তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ট্রান্সমিশন লাইনের অবকাঠামো উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংক এর সাথে $167 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও এডিবির পক্ষে বাংলাদেশ সংস্থাটির আবাসিক প্রধান কাজুহিকো হিগুচি চুক্তিটি স্বাক্ষর করেন। ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পটি 6 বছর মেয়াদে বাস্তবায়িত হবে। মোট $453 মিলিয়ন এই প্রকল্পে $60 মিলিয়ন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং বাকি $226 মিলিয়ন যোগ হবে সরকারের পক্ষ থেকে। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ট্রান্সমিশন লাইনের গ্যাস সরবরাহ বাড়বে। খেজুরের রস আর খেজুরের গুড় ছাড়া যেন অপূর্ণতা থেকে যায় শীতের মৌসুম। এ কারণে মুখরোচক খেজুরের গুড় তৈরিতে ব্যস্ততা দেখা যায় গ্রাম অঞ্চলে। রাজশাহীর চর উপজেলায় ভেষজ নির্যাস মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের মশলা গুড়। গুণগত মান উন্নত হয়, বাড়ছে এর চাহিদাও। উপজেলার হাটগুলোতে পাইকারদের সমাগমে গুড় যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। ভালো দাম পেয়ে খুশি গাছি ও ব্যবসায়ীরাও। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। কাঁধের বাহুকে রসের হাড়ি নিয়ে গান গাইতে গাইতে আসছে গাছি। তখনও কুয়াশার চাদর ছাড়েনি গায়ের পথঘাট। গাছে গাছে রসের হাড়ি টইটুম্বুর। শীত উপেক্ষা করে রস সংগ্রহে গাছিরা ছুটছেন গাছ থেকে গাছে। সে রস জাল দিয়ে প্রস্তুতি চলছে সুস্বাদু ও নিরাপদ গুড় তৈরির কাজ। ইতোমধ্যে কৃষি বিভাগ হাইড্রোজ মুক্ত গুড় তৈরিতে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। এতে ভেষজ উপায়ে ঢেঁড়স গাছের কাণ্ড, শিমুল কাণ্ড ও ঘৃতকুমারীর রস দিয়ে গুড় পরিশোধন করা হচ্ছে। সাথে গুড় আকর্ষণীয় ও পুষ্টিমান বজায় রাখতে দেয়া হচ্ছে এলাচ, দারুচিনি সহ নানা মশলা। গুণগত মান উন্নত হওয়ায় গুড়ের অর্ডার বাড়ছে ব্যবসায়ীদের কাছে, আর ভালো দাম পেয়ে খুশি তারা। গাছ টাছ লাগা, সকালে রস নামাই দিয়ে আসি, আখা তুল দিয়ে জাল দিয়ে গাছ গাছরা দিয়ে রসটা ফিনিশিং করি। ভিত্তি কাঞ্চনের রস আর হচ্ছে আপনার ওই বিভিন্ন মশলা দিয়ে গুড়টাকে খাওয়ার উপযুক্ত তৈরি করি। এই গুড়টার খুবই চাহিদার জন্য আমি মশলা দিয়ে এইভাবে গুড় তৈরি করি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চিনির দাম বৃদ্ধি ও হাইড্রোজ মেশানো সোনালী চকচকে সাদাটে গুড়ের পরিমাণ কম, তাই ভেষজ নির্যাসে মশলার গুড় বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা দরে। খুচরা বাজারে যার মূল্য 95 টাকা পর্যন্ত। মশলা দিয়ে গুড় বানাই, আবার গুড় খুব উন্নত এবং এই বাজারে গুড়ের দাম খুব ভালো পাই আমরা। এগুলো আমরা ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় পাঠায় দিই। আর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফিটকিরি ও হাইড্রোজ মুক্ত গুড় উৎপাদনে কৃষকের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। তাদেরকে উদ্বুদ্ধ করছি যে ভেষজ কিছু গাছ আছে যেগুলো দিয়ে এই পরিষ্কারের কাজ করা যায়, যেটা অ্যালোভেরা আছে, আমাদের বন ঢেঁড়স একটা আছে, এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে এই পরিষ্কারের কাজটা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার 4 উপজেলায় রস সংগ্রহের উপযোগী 81,000-এর বেশি খেজুর গাছ রয়েছে। একটি গাছ থেকে প্রতি শীত মৌসুমে 25 কেজি গুড় তৈরি করার মতো রস সংগ্রহ করা যায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। অর্থনৈতিক সুমারি 2013 এর কুড়িগ্রাম জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক। রিপোর্টে দেখা যায় 2003 সালে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিল 1,10,191 জন। 2003 সালে এসে এ সংখ্যা দাঁড়ায় 2,80,466 জনে। দেশের বাইরে অর্থ বাণিজ্যের খবর। তোশিবা কর্পোরেশন মার্কিন পারমাণবিক জ্বালানি খাতে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে। জাপান ভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন আশঙ্কা প্রকাশের পরেই পুঁজিবাজারে 12% দর হারিয়েছে তোশিবার শেয়ার। জাপানিজ এই টেক জায়ান্টের প্রধান নির্বাহী
সাতোশি সুনাকা এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের কয়েকটি জ্বালানি প্রকল্পের নির্মাণ ব্যয় নির্ধারিত ব্যয়ের চেয়ে অনেকটাই বাড়বে। তিনি জানান, গৃহস্থলী ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন কমিয়ে তোশিবা যখন বড় প্রবৃদ্ধির জন্য জ্বালানি ও ঠিকাদারি ব্যবসায় ঝুঁকছিল, তখন এমন আর্থিক ক্ষতির নতুন করে ভাবনায় ফেলছে তাদের। তারপরও ফ্ল্যাশ মেমোরি কার্ডের প্রচুর পরিমাণ চাহিদা থাকায় প্রতিষ্ঠানটি মনে করছে চলতি আর্থিক বছরে মোট মুনাফা হবে 145 বিলিয়ন ইয়েন। চীনে নির্মিত দেশটির সর্বোচ্চ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 565 মিটার উচ্চতার এই সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। সেতুটি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউনান প্রদেশের জুয়ানইউ ও গুইঝৌ প্রদেশের সুইংচো শহরে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে 4 ঘন্টার দূরত্ব কমে 1 ঘন্টায় নেমে এসেছে বলে জানিয়েছে চীনের গণমাধ্যম সিসিটিভি। 140 মিলিয়ন বা 14 কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সেতুটি একটি সংযোগ সড়ক হ্যাংঝৌ প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে অঞ্চলটি যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে সিংজুয়া নিউজের খবরে উল্লেখ করা হয়। চীনের সর্বোচ্চ 10টি সেতু 7টি পর্বত অঞ্চলে গুইঝৌ প্রদেশে নির্মাণ করা হয়েছে। টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান স্প্রিন্ট কর্পোরেশন এবং মার্কিন স্যাটেলাইট কোম্পানি ওয়ানওয়েব যুক্তরাষ্ট্রে 8,000 নতুন নিয়োগ দেবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্প্রিন্টের কর্তা ব্যক্তিরা তাকে জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা 5,000 লোক নিয়োগ করবে। বুধবার ফ্লোরিডায় তার মার লোগো স্টেটের বাইরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, ওয়ানওয়েব নামে নতুন একটি কোম্পানি বাকি 3,000 লোক নিয়োগ করবে। প্রতিষ্ঠানটি ফ্লোরিডায় কম খরচে স্যাটেলাইট নির্মাণ করতে $1.2 বিলিয়ন তহবিল সংগ্রহ করছে। বর্তমানে স্প্রিন্ট কর্পোরেশন সফট ব্যাংকের 82% মালিকানায় আছে। সেই সাথে ওয়ানওয়েবও $1 বিলিয়ন বিনিয়োগ করবে ব্যাংকটি। প্রতি বছরের মতো এবারও দেশে দেশে নানা আয়োজনে শুরু হয়েছে বর্ষবরণের উৎসব। এ নিয়ে যেন উৎসাহের কমতি নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কবাসীর মধ্যে। এবারও নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্রে টাইমস স্কোয়ারে আয়োজন করা হয়েছে গুড রিডেন্স ডে। বিষাদময় স্মৃতিগুলোর পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এই দিনটি অন্যতম তাৎপর্য। প্রতিটি কাগজেই লেখা রয়েছে দুঃখ, দুর্দশা কিংবা হতাশার স্মৃতি। কেউ হয়তো পৌঁছাননি কাঙ্ক্ষিত লক্ষ্যে, কেউ বা হারিয়েছেন প্রিয়জনকে। আর এই সবকিছুই ঘটেছে 2016 সালে। সব হতাশা ও যন্ত্রণা ভুলে আসছে বছর সবাই যেন নতুন সম্ভাবনা নিয়ে জীবনকে গুছিয়ে নিতে পারেন, সে লক্ষ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে 10মবারের মতো আয়োজন করা হয় গুড রিডেন্স ডে। কাগজে লেখাগুলো কিছু সময় দেয়ালে রাখার পর তা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। আমার ক্যান্সার হয়েছিল। চিকিৎসা চলার সময় মাথার চুল পড়ে যায়, তাই পরচুলা পড়তাম। কেউ আমার দিকে তাকালে লজ্জা লাগতো, কিন্তু আর এসব নিয়ে ভাবতে চাই না। 2017 নতুন ভাবে শুরু করতে চাই। এ কারণে ক্যান্সারের সঙ্গে জড়িত এই শেষ স্মৃতি ফেলে দিচ্ছি। আমি 2016 সালকে বিদায় জানাতে চাই। নতুন বছর নতুন প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই। নতুন বছরে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। আশা করছি 2017 ভালোই কাটবে। গুড রিডেন্স ডেতে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন ও নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া। আমি একজন ব্যতিক্রম প্রেসিডেন্ট চাই, আর আমি চাই না ব্রেক্সিট কার্যকর হোক। অনেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, তবে আমি মনে করি ট্রাম্পকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত। আগামী বছর আমাদের জন্য কি নিয়ে আসছে তা কেউ জানে না। আশা করছি নতুন বছর ভালোই কাটবে। একদিকে যখন পুরনো সব জীর্ণতাকে ভুলে নতুন বছরকে উপভোগ করার প্রত্যাশা করা হচ্ছে, তখন টাইমস স্কোয়ারেই চলছে 2017কে ঘিরে উৎসবের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কোয়ার ক্রিস্টাল বলের আলোয় বরণ করবে নতুন বছরকে। এ উপলক্ষে 12 ফুট ব্যাসার্ধের 5,500 কেজি ওজনের বিশাল বলটিতে লাগানো হয়েছে ত্রিভুজ আকৃতির 2,688টি ক্রিস্টাল লাইট। বলটি দেখতে প্রতি বছর গড়ে 10 লাখ দর্শনার্থী এ চত্বরে ভিড় করেন। শিরিন আক্তার, সময় সংবাদ। এসবার বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সৃজনশীল পদ্ধতিতে পাশের হার বাড়লেও প্রশ্নবিদ্ধ শিক্ষার মান। প্রশ্ন নয়, শিক্ষককে সৃজনশীল করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর পূর্বাঞ্চলে আগামী বছর শুরু হচ্ছে বাণিজ্য মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণ কাজ। অর্থের অপচয় কমলেও যোগাযোগের সুব্যবস্থা না হলে মিলবে না সুফল, বলছেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইলে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, প্রকাশ্যেই চলছে অবৈধ অর্থ আদায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার, থাকছে 3 দিনের বিচ কার্নিভাল, বাড়ছে পর্যটকদের আনাগোনা। এবং রাজশাহীতে তৈরি হচ্ছে উন্নত মানের খেজুরের মশলা গুড়, বাড়ছে চাহিদা, সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।